2018 এবং 2022 টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাওয়ার পর জার্মানির জন্য একটা লাইফ লাইন হয়ে এলো এবারের বিশ্বকাপটা। টানা দুই ম্যাচ জিতে তারা নিশ্চিত করেছে নকআউট স্টেজ, যে এবার অন্তত পা হরকাচ্ছে না, এবং সেটাও স্টাইলে 90+ মিনিটে গিয়ে তারা গোল করলো এবং কামব্যাকের দারুণ একটা নজির তৈরি করলো। টানা দুইবার ফার্স্ট রাউন্ড থেকে ছিটকে পড়ায় একটা ভয়ের কারণ তো অবশ্যই ছিল, কিন্তু জার্মানি সব দ্বিধা সংকোচ পেছনে ফেলে কোয়ালিফাই করে গেল পরের রাউন্ডে। আইভরি কোস্ট ওয়াজ নট এ জোক, দে ওয়ার প্লেইং লাইক এ পাওয়ার হাউস। তাদের মাঝমাঠ অত্যন্ত কম্প্যাক্ট ছিল, তাদের গেম প্ল্যান, ট্যাকটিক্স সবকিছুই খুবই পরিপূর্ণ। আটো সাটো করেই তারা জার্মানিকে আটকে দেবার উদ্দেশ্যে নেমেছিল, লিডও নিয়ে নিয়েছিল তারা প্রথমে, বাট হোয়াট এ কাম ব্যাক বাই জার্মানি। দে চেঞ্জ দেয়ার স্টাইল অফ প্লে, তাদের সাবস্টিটিউশন চমৎকারভাবে কাজ করেছে। জুলিয়ান নাগলসম্যান তিনি কিন্তু দেখিয়ে দিলেন যে জার্মানির মতো একটা দলকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা বা ওই লেভেলের কোচ বা তার থিঙ্কিং ক্যালিবার ওই পর্যায়ে। তো কিভাবে, কেন এবং ম্যাচে যা হয়েছে তার প্রেক্ষিতে এই ম্যাচের ডিফারেন্ট অ্যাঙ্গেলগুলো নিয়ে আজকে কথা বলবো। তো এই ম্যাচ নিয়ে কথা বলতে গেলে প্রথমে আসবে ডেনিস উনডাভের কথা। এই বিশ্বকাপ শুরুর আগে অনেকে হয়তোবা ডেনিস উনডাভের নাম শুনেননি। বড়জোর কাই হাভার্টস এবং নিক ভল্টামাডা, এই দুজনের ব্যাপারে আমরা যতটুকু আলোচনা করেছি বা যা হয়েছে যে এই দুজনের মধ্যে থেকেই প্রেডিক্টেবল একজন হয়তোবা স্টার্টিং লাইন আপে থাকবেন, আর দুজন যদি থাকেন নিক ভল্টামাডা এবং কাই হাভার্টস, এই দুজনই থাকবেন। বাট হঠাৎ করে ডেনিস উনডাভ আগের ম্যাচেও চেঞ্জে নেমে ইমপ্রেস করেছিলেন, এই ম্যাচেও চেঞ্জে নেমে তিনি ম্যাচের গতি প্রকৃতি পাল্টে দিলেন, এবং এতটা পাল্টেছেন এখন হয়তোবা জুলিয়ান নাগলসম্যান নেক্সট ম্যাচে 11 সাজাতে গেলে চিন্তা করবেন ডেনিস উনডাভকে নেবো নাকি কাই হাভার্টসকে। আর নিক ভল্টামাডার তো প্রশ্নই আসে না, আজকেও আনইউজ থেকে গেছেন। তো ডেনিস উনডাভ কি চমৎকারভাবে দুইটা টাচ করেছেন বক্সের ভেতরে এবং দুইটাকেই গোলে কনভার্ট করেছেন। তার কনভার্সন রেশিও অসাধারণ। আমরা যদি দেখি যে ডেনিস উনডাভ কিছুদিন আগেও হয়তোবা জার্মানির ফুটবলের সাথেই যারা সংশ্লিষ্ট, জার্মান ফুটবলের যারা খোঁজ রাখেন, তারাও হয়তোবা উনডাভকে চিনতেন না। গল্পের মতোই তার ফুটবলার হিসাবে গড়ে ওঠা বা বেড়ে ওঠার এই জার্নিটা একটা সময় কিন্তু দৈনিক 120 ইউরোর মতো দিয়ে তিনি ডে লেবারের কাজ করেছেন কনস্ট্রাকশনে, এবং সেখানে জার্মানি 4 টায়ারের একটা টিমে খেলতেন। ভেডার ব্রেমেনের একাডেমিতে যখন ছিলেন তারা তাকে মানা করে দেয় এবং তাকে চলে যেতে হয় একটা লোয়ার ডিভিশন সাইড, এবং ওই সাইডগুলোতে খেলেই শেষ পর্যন্ত তার ব্রেক আসে 2020 সালে, যখন তিনি বেলজিয়ান ক্লাব ইউনিয়ন গিলোয়াসে নাম লেখান, এবং সেখান থেকে গিয়েই আমরা দেখতে পারি যে তাদেরকে প্রথমে প্রমোট করেন, পরবর্তীতে তাদের টপ স্কোরার হন পরের সিজনে। তো দ্যাট ওয়াজ এ ফেরি টেল তার জার্নিটা। এবং এরপরে যখন স্টুটগার্টে নাম লেখালেন, এবার হ্যারি কেনের পর বুন্ডেসলিগার সেকেন্ড হাইয়েস্ট স্কোরার, অর্থাৎ ডেনিস উনডাভ এই নামটাকে মনে রাখতে হবে। খুব বেশি বড় লম্বা না, নিক ভল্টামাডা বা কাই হাভার্টসের মতো ছোটোখাটো গড়ন, সুতরাং তার যে ফিজিক্যাল প্রেজেন্স আছে সেটা যথেষ্ট, তার শক্তি, এবং খুবই কুইক মুভমেন্ট করতে পারেন বক্সের ভেতরে, ওয়াইজ রান মেক করেন, অর্থাৎ তার টাইমিংটা খুবই ভালো। যখন বলের ডিরেকশনে যেখানে থাকা দরকার সেই পজিশনটা চমৎকারভাবে খুঁজে নেন, এবং এই ম্যাচেও তাই করেছেন। সো হি ডিড ইট, এক্সেলেন্টলি ডিড ইট। যে ডেনিস উনডাভ হয়তোবা যে জার্মানির অ্যাটাকিংয়ে যে একটা প্রবলেম ছিল, অ্যাটাকিং নিয়ে যে তাদের একটা দুর্ভাবনা, সেই জায়গার একটা ভালো সলিউশন হয়ে এসছেন, এবং বলা তো যায় না এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য স্টার্স টু ওয়াচ হয়ে যেতে পারেন ডেনিস উনডাভ। আমরা যারা ফার্স্ট আওয়ার জার্মানি খেলা দেখেছি, ইট ওয়াজ সো বোরিং। তাদের খেলার মধ্যে কোনো ফ্লুইডিটি ছিল না, কোনো পেস ছিল না, বল খুব স্লো প্রোগ্রেস করছিল, কোনো ধরনের মানে ডিফারেন্ট কিছু ছিল না যেটা আসলে অপোনেন্টের ব্রেক লাইন অর্থাৎ ডিফেন্স লাইন সেটাকে আসলে সে ঘেরও খুলতে পারে। ওই রকম কোনো প্ল্যানিং কিন্তু ইনিশিয়ালি দেখা যায়নি। এর পেছনের কারণটা ছিল আইভরি কোস্টের একটা অদ্ভুত ধরনের ট্যাকটিক্স। আমরা দেখলাম 4-1-4-1 এই ফরমেশনে আইভরি কোস্ট তারা ডিফেন্ড করছিল। এর ফলে যেটা হচ্ছিল, আইভরি কোস্টের যে সিঙ্গেল পিভট তারা নিয়ে খেলছিল 4-1-4-1 এই সিস্টেমে, সেই ইব্রাহিম সাঙ্গারে তিনি কিন্তু যে পাসিং লাইনগুলো সেগুলো কিন্তু ব্লক করে দিচ্ছিলেন টোটালি ফর ফ্লোরিয়ান ভেটস এবং জামাল মুসিয়ালার জন্য। এবং এটা করার কারণে জার্মানির যে হেভি মিডফিল্ড এবং তারা যে মিডফিল্ড ওরিয়েন্টেড টিম সাজিয়েছিল, আমরা দেখেছেন যে স্টার্টিং লাইন আপটা ছিল যে 3-4-2-1 এরকম একটা, অর্থাৎ যে মিডফিল্ড এবং অ্যাটাকিং জোনটাকে সেটাকে ভারী রেখে তারা একটা দল করেছিল। এবং তার প্রেক্ষিতে যেটা হয়েছিল, তারা কিন্তু ভার্টিক্যালি খুব একটা বেশি অ্যাটাকে যাচ্ছিল না, শুধু হরাইজন্টালি আমরা দেখতে পাচ্ছিলাম বল মুভমেন্ট। ওভারঅল জার্মানির যে দুর্বলতাগুলো সেগুলো বেশ ভালোভাবেই কাজে লাগায়, এবং যখন আসলে এরকমভাবে কোনো কাজ করছিল না ঠিক তখনই নাগলসম্যানকে চেঞ্জের কথা চিন্তা করতে, এবং তিনি একসাথে 3টা ফ্রুটফুল চেঞ্জ করেছেন। নাদিম আমিয়েরি, ডেনিস উনডাভ এবং জেমি লেভেলিং। 60th মিনিটে এই 3 জনকে নামানোর কারণে ম্যাচের স্টাইল অফ প্লে কিন্তু কমপ্লিটলি বদলে যায়। আমরা দেখতে পাচ্ছিলাম কাই হাভার্টস আগে একাই বক্সের মধ্যে বিচরণ করছিলেন, এবং তাকে অনেকটা আইসোলেটেড করে রাখা হয়েছে আইভরি কোস্টের ডিফেন্ডার্স কর্তৃক, অর্থাৎ
অ্যাটাকিং যে বক্সটা বা সেই জায়গাটায় কোনো ধরনের আমরা ডমিনেন্ট প্রেজেন্স দেখিনি জার্মানির। অনেকটা মানে এককভাবে তার উপর গোলের জন্য ফুললি ডিপেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছিলাম। এবং ফ্লোরিয়ান ভার্টস এবং জামাল মুসিয়ালা তাদের যে মানে খুব একটা ক্যারিশম্যাটিক কোনো মুভ কিন্তু আমরা ওই জায়গাটায় দেখতে পাচ্ছিলাম না। তো এই চেঞ্জ তিনটার কারণে একটা পরিবর্তন যেটা আমরা দেখতে পেলাম যে ডেনিস উনদাফ তিনি কিন্তু বক্সের মধ্যে আসার কারণে তখন একা যে আগে কাই হ্যাভার্টজকে মার্ক করতে হচ্ছিল আইভরি কোস্টের ডিফেন্ডারদেরকে, তখন এই দুজন কিন্তু দারুণ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালেন। এখন এই যে ট্যাকটিক্যাল চেঞ্জটা সেইটার কারণে কিন্তু ডিফারেন্ট প্ল্যানটা কিন্তু আইভরি কোস্টের অর্থাৎ ব্যাকআপ প্ল্যান ইনিশিয়ালি তাদেরকে আর রুখে দেওয়ার মতো ওইরকম কোনো কিছু কাজ করছিল না। সেটা একটা ভালো মুভমেন্ট হয়েছে। আইভরি কোস্টের দৃষ্টিকোণ থেকে দেখলে তারা যখন ডিফেন্স করছিল 4-1-4-1, অ্যাটাক করছিল 4-3-3, অর্থাৎ তাদের ট্রানজিশনটা, তারা যখন ট্রানজিশনে তাদের পজিশনে অ্যাটাক করছিল তখন কিন্তু দেখা যাচ্ছে জার্মানি খেয়ে হারিয়ে ফেলছিল। অর্থাৎ জার্মানির ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেখান থেকে আসলে তাদের প্রতিরোধটা শুরু হবার কথা সেটা কিন্তু একেবারে ভালনারেবল ছিল, যে কারণে গিয়ে তাদের ব্যাক লাইনের উপরে বারবার প্রেশার দিচ্ছিল আইভরি কোস্ট। আমরা জানি খুবই হেভি ফিজিক্যাল প্রেজেন্স নির্ভর দল, তাদের সেই কেপেবিলিটি আছে যে অপোনেন্টকে ব্রেক ডাউন করার, তাদের স্পিড দিয়ে, তাদের শারীরিক যে সক্ষমতা সেটা দিয়ে, এবং জার্মানির বিরুদ্ধে কিন্তু তারা সেটা করতে ভালোভাবে পারছিল। স্পেশালি উইংয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইয়ান দিয়ামান্দে তিনি কিন্তু চমৎকারভাবে জশুয়া কিমিখকে যেভাবে মানে খাইয়েছেন বারবার, এবং সেই জায়গাটা থেকে তার টার্গেট করছিল যে লেফট উইংটা টার্গেট করব, এবং দিয়ামান্দের পেস তিনি কিন্তু জশুয়া কিমিখ বারবার কিন্তু খাচ্ছিলেন তার এগেনস্টে, এবং সেই কিমিখের ওই সাইডটা দিয়ে কিন্তু শেষ পর্যন্ত অ্যাটাক করতে করতে তারা গোলটা বের করেছেন। ক্যাপ্টেন ফক কেসিয়ে তিনি কিন্তু গোলটা করেন চমৎকারভাবে, এবং আমরা এই যে মানে ডিফেন্সিভ ফ্লগুলোর কথা বলছিলাম জার্মানির, সেটা কিন্তু প্রতীয়মান হয়েছে, দৃশ্যমান হয়েছে। ইয়োনাথানটা, নিকো শ্লটারবেক বিগ ইভেন্টে কিন্তু আমরা এই ট্রায়ও তারা যে একটা 3-man ব্যাক লাইন সাজিয়েছিল, এই ট্রায়োটা এখনো কিন্তু প্রুভেন না। তো জশুয়া কিমিখের কথা আগে থেকে বলছিলাম, কিমিখ কিন্তু জার্মান ক্লাব বায়ার্ন মিউনশেন তাদের মূলত মিডফিল্ডার হিসেবে যখন স্টার্ট করেন তখন তার রোল একরকম, তখন তার পারফরমেন্সের ক্যালিবার একরকম, ব্যাকলাইনে আবার যখন তিনি চলে আসেন তখন আবার আরেক রকম। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে কিছুটা শেকি থাকেন। তো জার্মানির হয়ে ব্যাকলাইনে তাকে নাগলসম্যান ইউজ করছেন। ইন দ্য লং রান এই রোলে কিমিখ কতটা কার্যকর হবেন তা হয়তো বা ভালো বুঝতে পারবেন ইউলিয়ান নাগলসম্যান। তবে এই যে ডিফেন্সিভ ওজ সেটা কিন্তু খুব একটা ভালো ঠেকেনি। অ্যাটলিস্ট যখন পজিশন হারিয়েছে জার্মানি বারবার, সেখান থেকে কিন্তু তাদের ব্যাকলাইনকে অনেকটা আইসোলেটেড মনে হয়েছে। ডিফেন্ডারদের মধ্যে কোনো সমন্বয় ছিল না, অর্গানাইজেশন ওয়াজ ভেরি পোর, এবং যখন প্রচুর নাম্বার লোড হয়ে যাচ্ছিল বক্স কিংবা তার সারাউন্ডিংসে, আমরা দেখছিলাম যে দে ওয়্যার পাজলড কমপ্লিটলি জার্মান ব্যাকলাইন। সো এটা একটা ভালো দিক হতে পারে যে জার্মানদের কোথায় উন্নতি করতে হবে। আর এই টুর্নামেন্টে জার্মানির শুরুটাকে আমি এভাবে দেখতে পারি, অনেকটা 2022 সালের আর্জেন্টিনার মতো কনভিন্সিং ছিল না, খুবই কাজের কাজ উইন হয়েছে, কম্প্যাক্টনেস ছিল না টিমের মধ্যে, কিন্তু এরপরও তারা ওয়েন্ট অন টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। তো জার্মানির স্টার্টটাও কিন্তু খুব একটা কনভিন্সিং লাগছে না, হারেনি এখন পর্যন্ত, দুইটাই জিতেছে। তারা অবশ্য সৌদি আরবের সঙ্গে হেরেছিল, কিন্তু তবুও যদি কারো কাছ থেকে শেখা লাগে সম্ভবত সেটা আর্জেন্টিনাই হতে পারে জার্মানির জন্য, যেহেতু তাদের দুইটা ওয়ার্ল্ড কাপ ব্যাক টু ব্যাক খারাপ গেছে। এই প্রেক্ষাপট থেকে যদি তারা ঘুরে দাঁড়াতে চায়, আর্জেন্টিনার 2022 সালের টিমটাই তাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা। এবং এই দলের মধ্যে এলিমেন্ট একেবারে জেনেই তা না, এলিমেন্ট আছে, বাট দে হ্যাভ টু ক্লিক টুগেদার একটা দল হিসেবে খেলা। জামাল মুসিয়ালা অনেকদিন পর ইনজুরি থেকে ফিরেছেন, দেখে মনে হলো মিডফিল্ডে পাবলোভিচ, নেথানিয়েল ব্রাউন তিনিও একটা ভালো ইনক্লুশন, ওভারঅলে রয়জানে, সব মিলে তাদের মধ্যে একটা সমন্বয়ের বড় প্রয়োজন আছে যদি এই ওয়ার্ল্ড কাপটা জিততে চায় জার্মানি।